হে উপরওয়ালা, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। আমার কোল আলো করে ফুটফুটে সন্তান এলো। উপরওয়ালা, আজ তুমি আমাকে অনেক শান্তি দিলে উপরওয়ালা। হ্যাঁ, আমিও অনেক খুশি। আজ পরিরাজ্যে নতুন একজন অতিথি এলো। আমি আশীর্বাদ করি তোমার কন্যা দীর্ঘজীবী হোক আর এই রাজ্যকে ভালো রাখুক। পরিমাতা আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আর পরী এক দৃষ্টিতে পরিমাতার দিকে তাকিয়ে থাকে। আমার ভাবতেও অবাক লাগে, আমার এই ছোট্ট পরিকন্যা কত সুন্দর হয়েছে আর দিন দিন কত দ্রুত বেড়ে উঠছে। ঘুমিয়ে থাকলে যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরে এসে পড়েছে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায় আর সেই ছোট্ট পরিকন্যাটা অনেক বড় হয়ে যায়। মা দেখো, কত সুন্দর চাঁদ উঠেছে। চলো না মা, আমরা চাঁদে গিয়ে বসি। না রে মা, আজ যে চাঁদে যাওয়া যাবে না। আজ যে নাগ পঞ্চমীর পূর্ণিমা রাত। এই রাত যে পরীদের জন্য অভিশপ্ত রাত। এই রাতে আকাশ থেকে উল্কা খসে খসে পরী রাজ্যে পড়ে। যাওয়া যাবে না রে সোনা। না মা না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে বাইরে নিয়ে না যাওয়ার জন্য বাহানা করছো। আমি সব বুঝি। আমি যে তোমার কথা শুনতে চাই না মা, কিছুতেই শুনবো না। আজ আমি বাইরে যাবই যাব। এত সুন্দর পূর্ণিমা চাঁদের আলো আমি উপভোগ করবই করব। এই কথা বলে পরিকন্যা বাইরে চলে যায় আর পরীও তার পিছন পিছন যেতে থাকে। হঠাৎ করে আকাশ থেকে একটা উল্কা খসে পরিকন্যার গায়ে পড়ে আর সাথে সাথে পরিকন্যা দগ্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। কন্যা, কি হলো তোর? এখন আমি কি করব উপরওয়ালা? এই মেয়েটা যে কেন আমার কথা শুনলো না? এবার কি হবে? পরিমাতা দেখুন, আমার নয়নমণির কে যেন হয়েছে। একটা উল্কা খসে পড়ে এমন দগ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব পরিমাতা বলুন? আমার কন্যা যে চোখ খুলছে না। সত্যি তো, এ তো দগ্ধ হয়ে গেছে, কিন্তু আজ যে নাগপঞ্চমীর পূর্ণিমা রাত। আজ তো তুই ওকে নিয়ে সাবধানে থাকতে পারতি। না না, আমি তো ওকে নিয়ে সাবধানে ছিলাম, কিন্তু ও আমার কথা অমান্য করে বাইরে চলে গিয়েছিল। এবার আপনি কোনো একটা ব্যবস্থা করুন মাতা। আপনি আমার কন্যাকে সুস্থ করে দিন। পূর্ণিমা রাতের এই উল্কার আঘাত যে এত সহজে ঠিক করা যায় না বাছা। এর জন্য তো তরতাজা মানুষের শরীর রক্ত প্রয়োজন, আর তা দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে। এ আপনি কি বলছেন পরিমাতা? মানুষের রক্ত দরকার? তবে এজন্য যে মানুষকে হত্যা করতে হবে? আমাকে কি তবে এবার হিংস্র হতে হবে? দরকার পড়লে তাই করব। যে কোনো মূল্যে আমি আমার কন্যাকে সুস্থ করেই তুলব। এই কথা বলে রানী পরী পৃথিবীতে চলে আসে। আর মানুষ খুঁজতে থাকে রক্ত নেওয়ার জন্য। আর রানীপুরীর চোখ হঠাৎ করেই নিপুর উপর পড়ে। নিপু বিধবা অনিতার একমাত্র কন্যা। বিধবা অনিতা নিপু ও পার্বতীকে নিয়ে একসঙ্গে থাকতো। নিপু, তোকে সেই কখন বলেছি পার্বতীকে ঘাস দেওয়ার জন্য? সেই কথা কি তোর কানে যায়নি নাকি? আজকাল বড্ড দুষ্ট হয়েছিস। তুই আমার কোনো কথাই শুনতে চাস না। এসব কথা বলে অনিতা খড় কাটতে যায়। আর হঠাৎ করে সেখানে রানী পরী চলে আসে এবং নিপুকে ধরে ফেলে। একি তুমি আমার মেয়েকে ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। আমার মেয়ে ব্যথা পাবে তো। ছেড়ে দেওয়ার জন্য তো আমি আর তোর মেয়েকে ধরিনি। তোর মেয়েকে নিয়ে আমি পরিরাজ্যে যাব, আর তোর মেয়ের রক্ত দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দেব, আর আমি আমার কন্যাকে সুস্থ করে তুলবো। এসব তুমি কি বলছো? তুমি তো একজন পরিরূপী রাক্ষসী। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, একটু দয়া করো। অনিতা রানী পরীকে অনেক অনুরোধ করার পরও কোনো কাজ হয় না। রানী পরী নিপুকে নিয়ে তার রাজ্যে চলে যায়। এবং অনিতা হাও মাও করে কাঁদতে থাকে।
না, এটা কিছুতেই হতে পারে না। এত সহজে আমার মেয়ের প্রাণ যেতে পারে না। এবার এবার আমি কি করে আমার মেয়েকে রক্ষা করব? কেঁদো না মা, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তুমি বরং আমাদের গাভী মাতার কাছে যাও, তিনি তোমাকে একটি উপায় বলে দিতে পারে। গাভী মাতা স্বর্গপুরীতে থাকে, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। তুই ঠিক বলছিস পার্বতী, তাহলে আমি এখনই স্বর্গপুরীতে যাব। এরপর অনিতা স্বর্ণপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এবং অনেকখানি হাঁটার পর স্বর্ণপুরীতে গিয়ে পৌঁছায়। তুই কাঁদিস না, তুই কোনো চিন্তা করিস না। আসলে মানুষের রক্তে যে পরিমাণ শক্তি আছে, আমার দুধেও সেই পরিমাণ শক্তি আছে। আমার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালে পরিকন্যা সুস্থ হয়ে যাবে। এরপর অনিতা গাভী মাতাকে একটা বালতি দেয়, আর বালতি ভর্তি করে গাভী মাতা তাকে দুধ দেয়। আর অনিতাকে বলতে থাকে, তুমি এখন এই দুধগুলো নিয়ে পরিরাজ্যে যাও, আর গিয়ে তোমার কন্যার প্রাণ রক্ষা করো। আর হ্যাঁ, চোখ বুজে নাও, আমি তোমাকে পরিরাজ্যে ফিরিয়ে দিচ্ছি। এবং চোখ খুলে দেখে সে পরিরাজ্যে আছে। এবং চোখ খুলেই সে অবাক হয়ে যায়, কারণ রানী পরী তার মেয়েকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। না না, তুমি দয়া করে আমার মেয়েকে হত্যা করো না। আমি তোমার মেয়েকে সুস্থ করার জন্য গাভী মায়ের দুধ নিয়ে এসেছি। গাভী মাতার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালেই পরিকন্যা সুস্থ হয়ে যাবে। গাভীর দুধ দিয়ে পরিকন্যার গোসল? তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো নাকি বলো তো? না গো না, আমি তোমাকে কিছুতেই বোকা বানাচ্ছি না। তুমি আগে এই দুধ দিয়ে তোমার পরিকন্যাকে গোসল করিয়ে দেখো। আগে আমার কথাটা শোনো। অনিতার এত অনুরোধে রানী পরী রাজি হয় এবং সে এক বালতি দুধ দিয়ে তার মেয়েকে গোসল করায়। সাথে সাথে পরিকন্যা সুস্থ হয়ে লাফ দিয়ে ওঠে। মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি এখন তোমার কন্যাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তোমাকে পুরস্কৃত করব। এরপর রানী পরী নিপুকে মুক্ত করে দেয় আর এক হাড়ি স্বর্ণমুদ্রা নিয়ে এসে অনিতাকে দেয়। অনিতা সেই এক হাড়ি স্বর্ণমুদ্রা এবং নিপুকে নিয়ে বাড়ি চলে আসে। রেখে চলে গেছেন রে বাবা, উনি আমাদের কাছে আর ফিরে আসবেন না। অনিলকে তার মা এই কথা বলে মন খারাপ করিয়ে দেয়। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। বাবা নেই তো কি হয়েছে, তুমি তো আছো, আমার পাশে থেকো, তাতেই হবে। আমি আর কখনো বাবার কথা জিজ্ঞাসা করব না মা, তুমি মন খারাপ করো না মা। অনিল সেখান থেকে চলে যায় আর সেখানে অয়নী আসে। মা, তুমি মন খারাপ করো না, বাবা নেই তো কি হয়েছে, তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা, তুমি সব সময় আমাদের পাশে থেকো, তাহলে আমাদের আর কিচ্ছু চাই না। মা, বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তুমি কখনো আমাদেরকে ছেড়ে চলে যেও না মা। না রে মা, আমি তোদের একা রেখে কোথাও যাব না। ঠিক আছে রে মা, আমি এখন কাজে যাচ্ছি। তোর ভাইকে সাবধানে দেখে রাখিস, কাজে যেতে দেরি হলে মালিক আমায় অনেক কথা শোনাবেন। সে কি মা, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তুমি না খেয়ে কাজে চলে যাবে? দাঁড়াও মা, তুমি খেয়ে তারপরে না হয় কাজে যেও। না রে মা, আমার ক্ষুধা নেই, রাতে যখন বাড়িতে ফিরবো তখন খাবার খেয়ে নেব। এখন তা বললে কি হলো নাকি মা, তুমি সারাদিন এই ক্ষুধা পেটে নিয়ে কাজ করবে? তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে অয়নী খাবার আনতে যায় আর ওর মা মনে মনে বলে, হাই উপরওয়ালা, ঘরে তো অল্প একটু খাবার রয়েছে, ও যদি আমাকেই সব দিয়ে দেয় তাহলে ওদের দুজনকে তো না খেয়েই থাকতে হবে। অয়নী, অয়নী, মা এদিকে একটু আয়, আমার খাবার লাগবে না, তুই বাহিরে আয় মা। মায়ের ডাক শুনে অয়নী বাইরে আসে। দেখো দেখি কি কাণ্ড, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজ যে মালিকের বাড়িতে বড় অনুষ্ঠানের দাওয়াত রয়েছে, আমাদের সেখানে খাবার খাওয়াবে, আর আমাকে তো এখন খেতে হবে না রে মা। আমি এখন আসি রে মা, বড্ড দেরি হয়ে গেছে। এই বলে অয়নের মা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরই সেখানে অনিল চলে আসে।
মা, মা কোথায় তুমি? কি হয়েছে রে ভাই, মাকে কেন ডাকছিস? মায়ের দরকার আছে, মাকে একটু ডাকতো। মা, মা। মা তো নেই, মা কাজে চলে গেছে। কি হয়েছে তা আমাকে বললেই তো পারিস। না, মা এলে তবে মাকেই বলবো। তুই আমাকে খাবার খেতে দে তো দিদি, অনেক খিদে পেয়েছে আমার। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে নে। অয়নি অনিলের জন্য খাবার নিয়ে আসে। সে কি রে ভাই, তোকে না বললাম ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে? আরে দিদি, বাদে তো এসব হাত ধোয়া, আমার তো অনেক খিদে পেয়েছে। আগে কিছুক্ষণ খাবার খেয়ে এঠে ক্ষুধার জ্বালাটা কমিয়ে নিই, তারপর না হয় সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এখন তুই খাওয়ার মাঝে বিরক্ত করিস না তো আর। সারাদিন মাঠে ঘাটে খেলাধুলা করে ঘুরে বেড়াস, কত জীবাণু এসে তোর হাতে বাসা বাঁধে। তোর এই হেয়ালিপনার জন্য ভীষণ ভাবে পস্তাতে হবে, তুই দেখে নিস। অনিল অয়নির কোনো কথা না শুনে নিজের মতো করে খাবার খেয়ে নেয়। দিদি, এই রোজ রোজ কেন শাক পাতা দিয়ে ভাত রান্না করিস? কেন, একটু ভালো মন্দ রান্না করলে তো পারিস। এই শাকসবজি খেয়ে কিছু হয় নাকি বল? তুই যে বোকা ছিলি সে বোকাই রয়ে গেছিস। তুই জানিস না এই সবুজ শাকসবজিতে কত ভিটামিন রয়েছে? এগুলো খেলে শরীর সুস্থ আর সতেজ থাকে। তুই ঠিকই বলেছিস দিদি, আমার শরীর অনেক সুস্থ, হয়তো এই শাকসবজি খাই বলে। আর দেখ, আমার একটা ফ্রেন্ড, ও শাকসবজি একদমই পছন্দ করে না, আর ও দেখতেও অনেক রোগা আর পাতলা। ওর শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। হ্যাঁ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রতিদিন সবুজ শাকসবজি খাওয়া উচিত। আমাদের স্কুলের স্যারও তো তাই বলেন। তা আমি এখন থেকে রোজ বেশি বেশি করে শাকসবজি খাবো। এরপর ওরা খাওয়া শেষ করে দুজনে অনেক গল্প করতে থাকে। আর হঠাৎই এই দিদি, আমায় একটু পায়েস রান্না করে দে তো, আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে। পায়েস? হ্যাঁ রে দিদি, পায়েস। তুই দেরি না করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দে তো, আর আমি তোকে রান্না করতে সাহায্য করব। পায়েস রান্না করতে তো দুধ, চিনি এসবের প্রয়োজন, কিন্তু ঘরে তো কিছুই নেই। মা বাড়িতে ফিরে এলে পায়েসের কথা বলবো কেমন? আমি যখনই কিছু তোর কাছে চাই তখনই তুই দিস না। ধুর, আমার এসব ভাল লাগে না। অনিল রাগ করে সেখান থেকে চলে যেতে ধরে। ভাই, রাগ করিস না, শোন আমার কথা। অনিল আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অনিমা কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে। কি হয়েছে রে মা, তোর এমন মন খারাপ করে আছিস কেন? অয়নি তখন ভাইয়ের সব কথা মাকে বলে। ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি কালকে পায়েস রান্না করে খাওয়াবো বলে আজ কিছু টাকা বেশি করে নিয়ে এসেছি। মা, তুমি কিভাবে বুঝতে পারলে যে অনিল পায়েস খেতে চেয়েছে? কাল যে অনিলের জন্মদিন, তুই ভুলে গেছিস? হ্যাঁ, তাই তো মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভালোই হবে মা, কাল আমরা অনেক আনন্দ করব। তোমাকে আমি আগেই বলে রাখছি মা, তুমি কিন্তু কালকে কাজে যেতে পারবে না। ঠিক আছে রে মা। ওরা অনিলের জন্মদিনে অনেক আনন্দ করবে বলে ঠিক করে রাখে। অবশেষে দিনরাত শেষে পরের দিন চলে আসে। ওরা সবাই অনেক আনন্দে ছিল, আর অনিলের মা তাদেরকে পায়েস রান্না করে খাওয়ায়। অনিল পায়েস খেতে পেয়ে অনেক আনন্দিত ছিল। এমন সময় হয়ে যায় এক অবাক কাণ্ড। সেখানে অনিমেষ চলে আসে। অনিমেষকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। বাবা, তুমি তুমি এতদিন পর আমাদের কাছে ফিরে এলে। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? অনেকদিন পর বাবাকে দেখতে পেয়ে ওদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছিল। কেউ কোনো কথা না বলে চুপচাপ তাকিয়েছিল। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তুমি সেই যে আমাদেরকে রেখে কাজের জন্য শহরে চলে গিয়েছিলে, তারপর আর কোনো খোঁজ খবরই নাওনি। জানো বাবা, তোমাকে আমরা কত মিস করেছি। হ্যাঁ রে বাবা, একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমি তোদের কাছে আসতে পারিনি। দুর্ঘটনা কি হয়েছিল বাবা? বলবো পরে এক সময়। থাক বাবা, ও সবার বলতে হবে না। ওনাকে আমরা হারিয়েছিলাম, এখন ফিরে পেয়েছি, তাতেই আমরা অনেক খুশি। চলো বাবা,
ঘরে চলো। ওদের এই খুশির দিনে তাদের বাবা যে আসবে এটা তারা কল্পনাও করতে পারেনি। বহুদিন পরে ওদের বাবাকে কাছে পেয়ে তাদের আনন্দের সীমা থাকে না। তারপর বাবাকে পেয়ে ওরা সবাই মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। মা গীতা, গীতা আয় তো এদিকে। মা তুমি কি নিয়ে এসেছো, দাও তো দেখি। এই নে মা ভাপা পিঠা, মোড়ল গিন্নি আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমি না খেয়ে তোর জন্য নিয়ে এসেছি। কিন্তু তুই এমন বালুর মধ্যে খেলছিস কেন, আর তোর দিদি কোথায়? এই তো ছোট মা, এই তো আমি। আসলে ছোট মা, আমি রান্নাঘরে রান্না করছিলাম, তাই তো আমি বোনকে না দেখে রাখতে পারিনি। আর সেই ফাঁকে তো গীতা এমন ভালো খেতেছে। হয়েছে হয়েছে, এবার থাম। তুই যে আমার মেয়ের কত দেখাশোনা করিস সেটা আমি জানি। ছোট মা, তুমি কেন এভাবে বলছো বলো তো? তুমি তো সেই সকালবেলা কাজে চলে যাও, আর আমি সকাল থেকে বাড়ির সব কাজ করি, গীতাকেও দেখি। তাছাড়া সংসারের কাজ সামলাতে গেলে তো গীতাকে আর সেভাবে দেখতে পারি না, আর তখনই গীতা এসব কাজ করে। থাম, তোকে আর বাহানা দেখাতে হবে না। কি একটু কাজ করিস না করিস সেটা আবার বলতে হবে না। তা বলি, আমার সংসারের যে এই কাজ তা আমি করব, আর তুই মোড়লের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করবি। ছোট মা, আমি জানি আমার কাজ কখনোই তোমার চোখে পড়বে না, তবে যাই হোক, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে আর বোনকে একসাথে খাবার দিচ্ছি। এসব কথা বলে ফুলি রান্নাঘরে যায়, আর রাগিনীও মুখ বাঁকা করে চলে যায়। এভাবে সৎমায়ের সাথে ফুলির দিন কাটছিল। কি ব্যাপার ফুলি, ওভাবে হাড়ি পাতিল কেন খুঁজছিস? কি দরকার তোর? সে কি গো মা, তোমরা দুজনে মিলে সব খাবার খেয়ে নিয়েছো? আসলে মা, ঘরে তেমন বাজার ছিল না, তাই আমি অল্প করে রান্না করেছিলাম, আর তোমরা কিনা সব খাবার খেয়ে ফেললে। তুমি আমার কথাটা একটা বাড়ির জন্য ভাবলে না? তোকে নিয়ে আমি কি ভাববো শুনি? তোকে কি আমি জন্ম দিয়েছি নাকি? আমার বাড়িতে যে তোকে থাকতে দিয়েছি এটাই তোর কপাল, বুঝলি? আর তুই এত খাই খাই করিস কেন? হ্যাঁ, না জানি কবে তুই আমাকেই খাস। এইসব তুমি কি বলছো কি ছোট মা? আমি তো তোমাকে মায়ের মতোই ভালোবাসি, আর তাছাড়া তুমি কি আর আমাকে এমনি এমনি তোমার বাড়িতে থাকতে দিয়েছো? আমাকে দিয়ে তো তুমি দাসীর মতো কাজ করানোর জন্য এখানে রেখে দিয়েছো। তাছাড়া আমি যদি এই বাড়িতে থেকে সংসারের সব কাজ না করতাম আর গীতা বোনের দেখাশোনা না করতাম, তাহলে কি তুমি আর মোড়লের বাড়িতে কাজ করতে পারতে আর সংসার চালাতে পারতে? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে খোঁটা দিচ্ছিস? তবে তো তোর আর রক্ষা নেই আজ। এসব কথা বলে রাগিনী ফুলিকে অনেক মারতে থাকে, আর রাগিনীর মার খেয়ে ফুলি অনেক দূরে চলে যায়, আর হাঁটতে হাঁটতে নদীর পাশে এসে কাটতে থাকে। ফুলির সামনে একটা কলা গাছ ছিল। হঠাৎই সেই কলা গাছটা কথা বলে ওঠে। এই মেয়ে, এই কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? কিসের এত দুঃখ তোমার? বলো বলো আমাকে। আমি এইদিকে গো, এই যে এইদিকে তোমার সামনে কলা গাছ গো, আমি তোমার সাথে কথা বলছি। একে একে তুমি কি না কথা বলছো? তবে কি তুমি কোনো জাদুই কলা গাছ নাকি গো? আমার সম্পর্কে না হয় তুমি পরে চেনো, আগে তো এটা বলো, তুমি এভাবে কাঁদছিলে কেন? কি আর বলবো তোমাকে দুঃখের কথা কলা গাছ, থাকি আমি সৎ মায়ের সঙ্গে, আর সেই সৎ মা আমাকে একটুও ভালোবাসে না। আমি এত চেষ্টা করেও ছোট মায়ের মন জোগাতে পারিনি, বরং সব সময় আমি ছোট মায়ের মার খেয়েছি। তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি, তবে শোনো, তুমি তোমার সৎ মায়ের ব্যবহারে আর কষ্ট পেও না, আর কখনো তোমার সৎ মায়ের কাছে কোনো আবদার করো না। তোমার যখন যা দরকার তুমি তা আমার কাছ থেকে এসে নিয়ে যেও।
কেমন? আর আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি তুমি অনেক ক্ষুধার্ত আর তোমার খাবারের প্রয়োজন। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, তুমি দাঁড়াও। এরপর কলা গাছ জাদু করে বেশ কিছু খাবার এনে ফুলিকে দেয়। আর খাবার দেখে তো ফুলি গাপুস গুপুস করে খাবার খেতে থাকে। আর এরপর থেকে ফুলি তার যে কোনো প্রয়োজনে কলা গাছের কাছে আসতো। হ্যাঁ রে ফুলি, তুই হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? আমি তো তোকে কখন থেকে ডাকছি, কিন্তু তোর তো কোনো খবরই নেই। মোড়লের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, যা গিয়ে খেয়ে নে। নিশ্চয়ই ওসব বাসি খাবার, তাই না? নয়তো তো এতক্ষণে ওসব খাবার তুমি গীতাকে খাওয়াতে। ভালো খাবার তো আমার কপালে জোটে না গো ছোট মা। পচা বাসি খাবারই তো তুমি আমাকে খেতে দাও। যাকে মা, আমার এখন কোনো খেতে নেই, আমি গিয়ে এখন কাজ করছি। ওসব খাবার আমি খাবো না ছোট মা। এসব কথা বলে ফুলি সেখান থেকে চলে যায়। আর ফুলির এমন কথা শুনে রাগিনী বেশ অবাক হয়ে যায়। কি হলো ব্যাপারটা? যে ফুলি সব সময় খাবারের জন্য হা করে থাকতো, সে আজ পচা খাবারের কথা বলছে। বড়ই অদ্ভুত ব্যাপার দেখছি। এভাবেই ফুলি কলা গাছের সাহায্যে বেশ ভালোভাবেই থাকতে শুরু করে। কি ব্যাপার ফুলি, তোমার জামা তো একদম ছিঁড়ে গেছে। এইসব জামা কাপড় পরে কি করে ঘুরছো তুমি? দাঁড়াও, আমি তোমার জামার ব্যবস্থা করছি। এরপর কলা গাছ থেকে কিছু আলোক রশ্মি এসে ফুলির শরীরের ওপর পড়ে। আর মুহূর্তের মধ্যেই ফুলির শরীরে নতুন কাপড় চলে আসে। এ মা, জামাটা কত সুন্দর! সত্যি সাহায্যকারী কলা গাছ, তুমি আমার এত খেয়াল রাখো। ওদিকে তো ছোট মা আমার কাছ থেকে কত কাজ করিয়ে নেয়, আর এদিকে তুমি, যে কিনা আমার কত চাহিদা পূরণ করে। সত্যি ছোট মা ও সাহায্যকারী কলা গাছ মিলে আমার জীবনটা একদম অন্যরকম বানিয়ে দিয়েছে। যাকে এবার আমি চলি গো কলা গাছ, ছোট মায়ের ফেরার সময় হয়ে গেছে। এরপর ফুলি বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে দেখে রাগিনী ফুলির আগেই বাড়িতে ফিরেছে। কি ব্যাপার ফুলি, তুই কোথায় গিয়েছিলি? আর এ কি, তুই এই নতুন জামা কোথায় পেলি? তবে কি তুই আমার টাকা চুরি করেছিস? তাহলে তো আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়াও মা, দাঁড়াও, আমি বলছি তোমায়, আমি কোনো টাকা চুরি করিনি ছোট মা। এসব তো আমাকে দিয়েছে ওই সাহায্যকারী কলা গাছ। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সব কথা খুলে বলছি। এরপর ফুলি রাগিনীকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে রাগিনী রেগে একটা কুড়াল নিয়ে কলা গাছের কাছে যায়। আর রাগিনীর পিছু পিছু ফুলিও ছুটতে থাকে। এই তাহলে তোর সাহায্যকারী কলা গাছ, আর এর জন্যই তোর এত দেমাগ বেড়েছে। তবে এই কলা গাছটা আমি আর রাখবো না। এই কথা বলে রাগিনী কলা গাছটা কেটে ফেলে। আর তখনই কলা গাছের ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। আমাকে মুক্ত করে তুমি আমার বেশ উপকার করেছো গো, কারণ কেউ রাগের বশে এই কলা গাছটা কাটলেই যে আমি মুক্ত হতে পারতাম। তবে তুমি আজ রাগের বশে আমাকে মুক্ত করেছো, এই অবধি ঠিক আছে। তবে তুমি কিন্তু আর রেগে গিয়ে ফুলির ওপর কোনো অত্যাচার করবে না, নইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আর যদি তুমি ফুলিকে নিজের সন্তানের মতো করে ভালোবাসো, তবে প্রত্যেক পূর্ণিমা রাতে আমি নিজে এসে তোমাকে উপহার দিয়ে যাব। আর যদি তুমি তা না করে ফুলির ওপর অত্যাচার করো, তবে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। এসব কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়। আর রাগিনী ও ফুলিকে নিজের সন্তানের মতো আপন করে নেয়।